ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর 18 নম্বর গণিতের 18 নম্বর অধ্যায় প্রতিসাম্য বিষয়টা আমি সম্পূর্ণ আলোচনা করব। চলো প্রথমে আমরা জেনে নিই প্রতিসাম্য কি। দেখো, প্রতিসাম্য বলতে আমরা সাধারণত অর্থে বুঝি হুবহু একই রকমের দেখতে। কেমন? হুবহু একই রকমের দেখতে। যদি আমরা দর্পণ বা আয়নার সামনে দাঁড়িয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রতিসাম্য বা প্রতিরূপটা দেখতে পাই। সেক্ষেত্রে দেখো, আমরা যে সকল বস্তু বা চিত্র দেখি তাদের মধ্যে একটি সরলরেখা কল্পনা করলেও যদি এইরূপ একটা দেখতে পাই যে ওই কাল্পনিক সরলরেখার উভয় পাশের প্রতিটি অংশই হুবহু একই রকমের দেখতে, বা সেটা সর্বসম হয়, তখন ওই সকল বস্তুকে রৈখিক প্রতিসাম্য বস্তু বলে। তাহলে আমরা প্রতিসাম্য সম্বন্ধে জানার আগে আমরা জেনে নিই প্রতিসাম্য ক রকমের হয়ে থাকে। প্রতিসাম্য মূলত দু রকমের হয়ে থাকে। এক নম্বর হচ্ছে রৈখিক প্রতিসাম্য। এক নম্বর হচ্ছে রৈখিক প্রতিসাম্য। রৈখিক প্রতিসাম্য। আর দু নম্বর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য। ঘূর্ণন প্রতিসাম্য বুঝেছে? রৈখিক প্রতিসাম্যকে ইংলিশে বলা হয় লাইনার সিমেট্রি, আর ঘূর্ণন প্রতিসাম্যকে বলা হয় রোটেশনাল সিমেট্রি। কেমন? তাহলে আমরা জানলাম কি প্রতিসাম্য কি এবং প্রতিসাম্য ক প্রকার হয়ে থাকে। প্রতিসাম্য দু প্রকার হয়ে থাকে, রৈখিক প্রতিসাম্য আর ঘূর্ণন প্রতিসাম্য। চলো তোমাদের টেক্সটে যে বিষয়টা রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো, প্রতিসাম্য সম্পর্কে দেখো, প্রথমে কি দেওয়া আছে, আজ আমি মাসুম ও সুখদেব তিনজনে মিলে এক মজার খেলা খেলছি। আমরা বিভিন্ন আকারের কাগজকে কয়েকটি ভাঁজ করে নানাভাবে কেটে ভাঁজ খুলে সুন্দর সুন্দর কি কি আকার পাচ্ছি দেখছি। প্রথমে একটি আয়তক্ষেত্রাকার নীল কাগজকে নিজের মতো দুটি সমান ভাঁজ করে কাটলাম ও সাদা কাগজে কাটকে দিলাম। দেখো, দুটো সমান ভাঁজ করে একটা বর্গাকার বা আয়তাকার একটা কাগজকে আমরা সমান ভাঁজ করে আমরা কেটে দিলে কি পেলাম। দেখছি যে এক টুকরো, দেখো এর এক টুকরো অংশকে আমরা বিভিন্ন আকৃতি দিয়েছি, কেটেছি। দেখো, এর যে অংশটা কেটেছি এর রূপটা কেমন হয়েছে। দেখো, এই যে কেটেছি, এটা এক নম্বর রূপ হচ্ছে। এটা এক নম্বর ছিল ভাঁজ অবস্থায় ছিল, আর দু নম্বর ছিল, দেখো এটা এক নম্বর ছিল ভাঁজ অবস্থা, আর দু নম্বর হচ্ছে আংশিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর তারপরে আর একটা 3 নম্বর একটা সম্পূর্ণ আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? এক্ষেত্রে পরের পেজে দেখি আমরা কি আছে। দেখো, পরের পেজে রয়েছে দেখো, দেখছি সাদা অংশটি অর্থাৎ কাগজ কেটে যে ছবিটি পেলাম সেটি রৈখিক প্রতিসাম্য না রৈখিক প্রতিসাম্য নয়, সেটা কিন্তু আমরা পেলাম রৈখিক প্রতিসাম্য পেলাম। এটা কিন্তু এই বক্সের সঠিক উত্তর কোনটা হবে? রৈখিক প্রতিসাম্য। রৈখিক প্রতিসাম্য। মাসুম কিন্তু ছবি এঁকে তার পরে কেটে নিয়ে গেল। মাসুমের ছবি কোন আকৃতি ছিল? মাসুমের ছবিটি ছিল রৈখিক প্রতিসাম্য ছিল। রৈখিক প্রতিসাম্য ছিল, বুঝেছে? রৈখিক প্রতিসাম্য ছিল। এই ছবির উপরে প্রতিসাম্য রেখা বরাবর আয়না রেখে দেখছি। দেখো, এরা ধরো আয়নায় ওই যে প্রতিসাম্য রেখাটা আমরা দেখলাম। তাহলে এক্ষেত্রে কি বললাম? এই ছবির উপরের প্রতিসাম্য রেখা বরাবর আয়না রেখে দেখছি। অতএব মাসুমের ছবির প্রতিসাম্য রেখা কটি পাচ্ছি আমরা? মাসুমের ছবির উপরের আয়না থেকে দেখছি মাসুমের ছবির প্রতিসাম্য রেখা কটা আছে? একটি হচ্ছে। চলো তারপরে কি লেখা আছে দেখি আমরা। কিন্তু সুখদেবের কাছে আমার বোন খুব লম্বা কাপড় এনে তার পুতুলের জামার জন্য কেটে দিতে বলল। সুখদেব এইরকম জামাটা এরকম ঠিক কেটে দিল। দেখো, কিন্তু সুখদেব ঠিক মতো জামা কাটতে পারেনি। এর মাঝ বরাবর সমান 2 ভাঁজ করলে বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না।
বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না, কেননা এই যে সমরৈখিক বা সরলরেখাংশটা কিন্তু ডান দিকে একটু বেশি বেড়ে গেছে, সুতরাং এই অংশটা একটু কম আছে আর এই অংশটা একটু বেশি আছে, সুতরাং কিন্তু এটা রৈখিক প্রতিসাম্য হবে না। যদি এই জামাটা যদি ভাঁজ করা হয় কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সমান হবে না। কেমন? তাহলে কি বলে লেখা আছে দেখো, কিন্তু সুখদেব ঠিক মতো জামা কাটতে পারেনি, তাই এর মাঝ বরাবর সমান দু ভাঁজ করলে বাঁ দিকের সাথে ডান দিক পুরোপুরি মিলবে না। চলো পরের পেজে কি লেখা আছে দেখো, পরের পেজে 210 নম্বর পেজে দেখো, 210 নম্বর পেজে লক্ষ্য করো যে পরে সুখদেব এমন ভাবে জামা কাটলো যাতে সেটি রৈখিক প্রতিসাম্য হয়। দেখো এখানে জামাটা কাটলো কিন্তু সোজাসুজি ভাবে কেটেছে, দেখো কিন্তু এইদিকে যেটুকু অংশ রয়েছে এদিকে সমান সেইটুকু অংশ রয়েছে, এদিকে যদি 2 মিটার হয় এদিকেও 2 মিটার অংশ থাকছে, তবে গিয়ে এটা কিন্তু রৈখিক প্রতিসাম্য হবে। বুঝেছে? দেখো সুখদেব অনেকগুলি ছবি আঁকলো, তাদের রৈখিক প্রতিসাম্য রেখা খোঁজার চেষ্টা করি। এখানে যে সুখদেব ছবিগুলো এঁকেছে দেখো, গাড়ি, গাছের পাতা, অসুস্থ গাছের পাতা, একটা ঘর, তারপরে ব্যাডমিন্টন, প্রজাপতি, মাটির ভাঁড় আর ডি, ইংরেজি অ্যালফাবেট 4 নম্বর অ্যালফাবেট ডি। দেখো এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা, দেখো এই চিত্র থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো, দেখছি ডি এর প্রতিসম রেখা অনুভূমিক কিন্তু বাড়ির প্রতিসম রেখা উলম্ব, বাড়ির প্রতিসম রেখা কিন্তু উলম্ব। দেখো বাড়ির প্রতিসম রেখাটা হচ্ছে, দেখো ডি কিন্তু রৈখিক প্রতিসম রেখা নয়, কিন্তু বাড়ি কিন্তু দেখো বাড়িটা কিন্তু রৈখিক প্রতিসম রেখা হবে। দেখো এই ক্ষেত্রে দেখো লক্ষ্য করো, এই যে পাতাটাও রৈখিক প্রতিসম রেখা হচ্ছে, মাঝ বরাবর যদি আমরা কেটে দিই কিন্তু এই ক্ষেত্রে এটা রৈখিক প্রতিসম রেখা হবে। গাড়িকে যদি আমরা মাঝ বরাবর কেটে দিই কিন্তু এটা এই ক্ষেত্রে রৈখিক প্রতিসম রেখা হবে। ডি যদি দেখো, ডি কিন্তু রৈখিক প্রতিসম রেখা হবে না। আর ঘরটাকে যদি আমরা সহজে কেটে দিই এই ক্ষেত্রে কিন্তু রৈখিক প্রতিসম রেখা হতে পারে। ব্যাডমিন্টনে যদি কেটে দিই রৈখিক প্রতিসম রেখা হবে। আর প্রজাপতিকে যদি সরল রৈখিকে বা প্রতিসম রেখা কেটে দিই কিন্তু সমানভাবে প্রতিসম রেখা হচ্ছে। আর মাটির ভাঁড়কে যদি কেটে দিই কিন্তু সমানভাবে প্রতিসম রেখা হচ্ছে। এবারে ভাঁজের সঙ্গে এবারে যদি ভাঁজটা আমরা যদি মিলিয়ে দিই কিন্তু সমান হচ্ছে, সুতরাং ডি কিন্তু রৈখিক প্রতিসম রেখা হবে না। তাই বলা হচ্ছে এখানে, দেখো আর একটা কথা, দেখো এই যে বলা হচ্ছে, দেখো এই ঘরটা কিন্তু উলম্ব রেখায় বরাবর প্রতিসম হবে, আর কিন্তু এই ডিটা কিন্তু উলম্ব অবস্থা হবে না, এই অবস্থায় হবে না, এটা কিন্তু অনুভূমিক ভাবে হবে। অনুভূমিকতার অর্থ হচ্ছে তোমার এইভাবে অনুভূমিক ভাবে হচ্ছে, অনুভূমিক ভাবে রৈখিক প্রতিসম হচ্ছে। রৈখিক প্রতিসম হচ্ছে কিভাবে করে পেলাম, গাড়ি হচ্ছে উলম্ব হচ্ছে, পাতা উলম্ব, ঘর উলম্ব, ব্যাডমিন্টন উলম্ব, প্রজাপতি উলম্ব, মাটির ভাঁড় হচ্ছে উলম্ব, কিন্তু ডি কিন্তু উলম্ব হয়নি, এটা হচ্ছে অনুভূমিক ভাবে প্রতিসম হচ্ছে। বুঝেছে? চলো পরের পেজে কি লেখা আছে, তারপরে কি লেখা আছে দেখো, মাসুম কিন্তু বলা আছে কি, মাসুম কিছু বর্গক্ষেত্রাকার কাগজ ভাঁজ করে ফুটো করে খুলে দিয়েছে। এই ফুটো দেখে প্রতিসম রেখা কি হবে লেখার চেষ্টা করি। দেখো মাসুম যদি ফুটো করেছে, দেখো এদিকে যদি একটা ভাঁজ করে অংশ, এদিকে এই অংশ, এইদিকে অংশ কিন্তু এটা উলম্ব প্রতিসম রেখা হচ্ছে, কিন্তু এইভাবে কিন্তু আমাদের যদি ভাঁজ করি এই কোণ বরাবর কিন্তু এক্ষেত্রে কিন্তু উলম্ব প্রতিসম রেখা এই দিক বরাবর হচ্ছে, আর এটাও কিন্তু উলম্ব প্রতিসম রেখা হচ্ছে, এটা কিন্তু এই দিক বরাবর হচ্ছে, আর এটা কিন্তু সোজা অনুভূমিক ভাবে হচ্ছে। আচ্ছা, আর এটা কিন্তু উলম্ব ভাবে প্রতিসম রেখা হচ্ছে। আমি নানা রকমের ত্রিভুজ আঁকি ও ত্রিভুজাকার ক্ষেত্রগুলি কেটে ভাঁজ করে দেখি প্রতিটি ত্রিভুজের কতগুলি প্রতিসম রেখা পাচ্ছি। দেখো এই যে ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এই ত্রিভুজের উলম্ব বা রৈখিকে বা অনুভূমিকে প্রতিসম রেখা কতগুলো করে পাচ্ছি। দেখো এক্ষেত্রে দেখো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু হচ্ছে সমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি প্রতিসম রেখা কতগুলো হবে বলতো। প্রতিসম রেখা দেখি আমরা যদি ত্রিভুজটার কেন্দ্র যদি এভাবে করি তাহলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টি বাহু সমান হয় তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। আমরা এ বরাবর যদি কেটে দিই বা দাগ টেনে দিই, বা এ বরাবর যদি দাগ টেনে দিই, বা এ বরাবর যদি আমরা দাগ টেনে দিই, এক্ষেত্রে কিন্তু আমরা অনুভূমিক অর্থাৎ প্রতিসম রেখা কতগুলো পাচ্ছি আমরা, যেহেতু 3টি বাহু সমান হচ্ছে এক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো পাচ্ছি, 3টি পাচ্ছি। প্রতিসম রেখা কতগুলো হবে, 3টি হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজের কিন্তু প্রতিসম রেখা উলম্ব বরাবর 1টি হবে,
উল্লম্ব বরাবর একটি হবে। তাহলে এর প্রতিসম রেখার কত মান কত সংখ্যা হবে একটি। আর বিষমবাহু ত্রিভুজের কিন্তু প্রতিসম রেখা হবে না। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো রকম ভাবে প্রতিসম রেখা হবে না, অর্থাৎ শূন্য হবে। নেক্সট দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়, আর এই বাহুটাকে লম্ব বলা হয়, এই এটাকে বলা হয় ভূমি। তাহলে এই দুটি বাহু কিন্তু পরস্পর সমান হতে হবে। এই বাহুটা কিন্তু সব থেকে বেশ বড় হয়, অর্থাৎ একে বলা হয় অতিভুজ বলা হয়। কি বলা হয়? অতিভুজ বলা হয়। আর লম্ব আর ভূমি কিন্তু একমাত্র পরস্পর সমান দুটি বাহু হতে পারে। এই বাহুটা কখনোই সমান হতে পারে না, কেননা এই দুটি বাহুর বর্গের সমষ্টি হয় অতিভুজের, অর্থাৎ এই বৃহত্তর বাহুটার বর্গের সমান হয়। ঠিক আছে? তাহলে এই দুটি বাহু পরস্পর সমান হতে পারে। এক্ষেত্রে যদি আমরা রৈখিক প্রতিসম রেখা অঙ্কন করি সেক্ষেত্রে কি হবে? রৈখিক প্রতিসম রেখা যদি আমরা অঙ্কন করি সেক্ষেত্রে এইভাবে হতে পারে। দেখো এই কোণ বরাবর রৈখিক প্রতিসম রেখা হতে পারে। তাহলে এর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কতগুলো হলো? একটি হলো। তারপরে দেখো স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ প্রতিসম রেখা কতগুলো হবে? স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো স্থূলকোণ কোনটা আছে? এটা স্থূলকোণ হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি বেশি হচ্ছে এই কোণটা। সুতরাং যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মাঝে থাকে সেই কোণটা হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজ হয়। আচ্ছা, দেখো স্থূলকোণী ত্রিভুজের কোন দুটো বাহু সমান হতে পারে? এই দুটি বাহু সমান হতে পারে। সুতরাং এর প্রতিসম রেখা কিন্তু এই কোণ বরাবর হবে। ঠিক আছে? প্রতিসম রেখা কিন্তু এই কোণ বরাবর হবে। আচ্ছা, তাহলে এর প্রতিসম রেখা কতগুলো পাবো আমরা? একটি পাবো। আচ্ছা, চলো পরের পেজে কি দেওয়া আছে দেখি আমরা। দেখো পরের পেজে রয়েছে নিজে একইভাবে কাগজ কেটে দেখি বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কটি হয়। বর্গক্ষেত্রের প্রতিসম রেখা দেখো, দেখো এইটা হচ্ছে বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রতিসম রেখা কতগুলো হবে বলতো? দুটো প্রতিসম রেখা কিন্তু কতগুলো পাচ্ছি আমরা? প্রতিসম রেখা পাচ্ছি দেখো 4টি পাচ্ছি। এই দিক বরাবর হতে পারে, অর্থাৎ অনুভূমিক ভাবে হতে পারে, এই দিক দিয়ে হতে পারে, কেমন? আবার এই কোণ বরাবর হতে পারে, অর্থাৎ কর্ণ বরাবর হতে পারে। তো কতগুলো পেলাম আমরা? এদিকে একটা অর্থাৎ 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, মোট কটি হচ্ছে 4টি। মোট কটি হলো 4টি। বর্গক্ষেত্রে এর প্রতিসম রেখা কটি হলো? 4টি। আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কতগুলো হবে? আয়তক্ষেত্রে লক্ষ্য করো, যদি আমরা আয়তক্ষেত্র অঙ্কন করি এরকম যে চতুর্ভুজের এক জোড়া দৈর্ঘ্য এবং এক জোড়া প্রস্থ থাকে তাকে কি বলা হয়? তাকে আয়তক্ষেত্র বলা হয়। এখানে আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো পাবো আমরা? আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কেবলমাত্র কতগুলো পাবো? এদিক বরাবর হবে একটা, আর এই দিক বরাবর হবে। কর্ণ বরাবর কখনো কিন্তু প্রতিসম রেখা হবে না। তাহলে আয়তক্ষেত্রে প্রতিসম রেখা কতগুলো পেলাম? এটা অনুভূমিক ভাবে পাবো, এটা উল্লম্ব ভাবে পাবো। তাহলে কতগুলো হলো? 2টি। তাহলে আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কতগুলো হলো? 2টি। এবার দেখো সরলরেখাংশের প্রতিসম রেখা কটি হবে? যদি আমরা একটা সরলরেখাংশ, ধরো আমরা এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করি, এ আর বি, তাহলে এক্ষেত্রে তোমার একটাই মাত্র প্রতিসম রেখা হবে, একটাই কিন্তু দুটো হবে, দুটো প্রতিসম রেখা হবে। সেটা হচ্ছে 1 নম্বর এই এ বি অনুভূমিক ভাবে একটি হবে, আর হচ্ছে উল্লম্ব ভাবে একটা হবে। কেমন? কটা হলো? একটা দুটো, মোট দুটো হবে। সরলরেখাংশের প্রতিসম রেখা কতগুলো হবে? 2টি হবে। এরপর দেখো একই মাপের সরলরেখাংশ ও প্রত্যেকটি কোণের মান সমান নিয়ে আমি কিছু সমতলিক চিত্র আঁকলাম। প্রতিটি সমতলিক চিত্রে প্রতিসম রেখার সংখ্যা নিজে খুঁজি ও লিখি। দেখো এক্ষেত্রে লেখা আছে, এক্ষেত্রে রয়েছে প্রথমে এক নম্বর হচ্ছে ত্রিভুজ। তাহলে এটা যে সুষম ত্রিভুজ যদি হয়, এটা যদি একটি সুষম ত্রিভুজ হয়, তাহলে এটা যদি একটা সুষম ত্রিভুজ হয়, সুষম ত্রিভুজ যদি হয়, এক্ষেত্রে কি হবে? এর সমবাহু ত্রিভুজ, সুষম ত্রিভুজ বা সমবাহু ত্রিভুজ, এর প্রতিসম রেখা সমবাহু ত্রিভুজ হবে। দেখো এক্ষেত্রে কিন্তু এর সংখ্যা কত হলো? 3টি হবে। এর 3টি হবে, এদিক বরাবর, এদিক বরাবর, আর এদিক বরাবর 3টি হবে। তাহলে এই ত্রিভুজের 3টি বাহু সমান ও 3টি কোণ সমান, প্রতিসম রেখা কতগুলো হবে? 3টি হবে। তাহলে দেখো চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি বাহু সমান হলে কি হয়? বর্গক্ষেত্রে হয় সমান, 4টি কোণ সমান হলে প্রতিসম রেখা কতগুলো হবে? প্রতিসম রেখা পাবো 4টি পাবো। প্রতিসম রেখা কতগুলো পাবো? 4টি।
আচ্ছা, অনুভূমিকভাবে একটা পাবো, আর উল্লম্বভাবে একটা পাবো, আর কর্ণ বরাবর দুটো পাবো। তাহলে মোট কত হলো? 4টি হলো। কিন্তু 3 নম্বর ছবি বা 4 নম্বর ছবিকে কি বলবো? দেখো 3 নম্বর ছবি বলা আছে, দেখো এই পঞ্চভুজ বলা আছে 3 নম্বর ছবি, পঞ্চভুজ বলা আছে, এর প্রতিসম রেখা পাবো। এটা কিন্তু সুষম হতে হবে। এই চিত্রটা যদি পঞ্চভুজ যদি সুষম হয়, সেক্ষেত্রে আমরা কতগুলো পাবো? কতগুলো আমরা প্রতিসম রেখা পাবো? এই কোণ বরাবর আর এই কোণ বরাবর যদি হয়, এক্ষেত্রে কতগুলো পাবো দেখছি আমরা। বা এই কোণ বরাবর যদি হয়, প্রতিসম রেখা এই কোণ বরাবর হবে, আর এটা হবে এই কোণ বরাবর হবে, আর এটা হবে এই কোণ বরাবর হবে, আর এটা হবে এই কোণ বরাবর হবে। ঠিক আছে? কতগুলো পেলাম আমরা পেলাম সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কতগুলো পেলাম? সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কতগুলো পাবো? তাহলে আচ্ছা, কি লেখা আছে এখানে দেখতে পাচ্ছি যে, দেখো 3 নম্বর ছবি বা 4 নম্বর ছবিকে কি বলবো? একটা বলবো পঞ্চভুজ বলবো, আর একটা কি হবে? সুষম পঞ্চভুজ বলবো। দেখো এবার আমি বুঝেছি 4 নম্বর সমতলিক চিত্রটি ষড়ভুজ হচ্ছে। দেখো 4 নম্বর সুষম ষড়ভুজ হবে, 4 নম্বরটা হবে সুষম ষড়ভুজ। এই ঘরে তোমরা লিখবে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ হচ্ছে, আর হচ্ছে সুষম পঞ্চভুজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো এই সুষম পঞ্চভুজের ক্ষেত্রে আমরা প্রতিসম রেখা কতগুলো পেয়েছি? 5টি পেয়েছি। প্রতিসম রেখা 5টি পেয়েছি। আর সুষম ষড়ভুজের ক্ষেত্রে আমরা প্রতিসম রেখা কতগুলো পাবো? যতগুলো কোণ সৃষ্টি হচ্ছে ততগুলো কিন্তু আমরা প্রতিসম রেখা পাবো। বোঝা গেছে? পঞ্চভুজের 5টি কোণ, অর্থাৎ এর যদি সুষম যদি হয়, সুষম পঞ্চভুজ যদি হয়, এক্ষেত্রে কিন্তু তার প্রতিসম রেখা হবে 5টি হবে। আর ষড়ভুজ হলে 6টি কোণ, অর্থাৎ সুষম যদি হয়, সেক্ষেত্রে কটি কোণ পাবো আমরা? এক্ষেত্রে পাবো কটি প্রতিসম রেখা পাবো আমরা? 6টি প্রতিসম রেখা পাবো। প্রতিসম রেখা কতগুলো পাবো? 6টি। বলে গেছে। নিচে কি লেখা আছে দেখো, নিচে দেখতে পাচ্ছি আমরা, দেখো যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ও প্রতিটি কোণের মান সমান, তাকে কি বলা হয়? তাকে সুষম বহুভুজ বলে। তাকে কি বলা হয়? সুষম বহুভুজ বলে। বুঝেছে? তারপরে আছে, সুতরাং সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কতগুলো হবে? সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা কতগুলো হবে আমরা জানলাম? সুষম পঞ্চভুজের প্রতিসম রেখা হবে 5টি। কতগুলো? 5টি হবে জেনেছি আমরা। চলো এরপরে কি লেখা আছে দেখি আমরা। এরপরে দেখো, আর সুষম ষড়ভুজের দেখো, সুষম ষড়ভুজের প্রতিসম রেখা কতগুলো হবে? সুষম ষড়ভুজের প্রতিসম রেখা হবে তোমার 6টি হবে। কটি হবে? 6টি। সুষম পঞ্চভুজের হচ্ছে 5টি, আর সুষম ষড়ভুজের কতগুলো হবে প্রতিসম রেখা? 6টি হবে। তো আজকের এই পর্যন্ত। এই ভিডিওতে আমি নিজে করি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের 18 নম্বর অধ্যায়ের নিজে করি 18.1 সম্পূর্ণ অংশটা আলোচনা করলাম। কেমন? প্রতিসম অংশটা সম্পূর্ণ আলোচনা করলাম। এরপরে ভিডিওতে আমি তোমাদের জন্য কোর্স থেকে 18.1টা সম্পূর্ণ আলোচনা করব।